এখানে আসার পরে আমি কিছুটা আবেগ আক্রান্ত হয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতায়, কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কেটেছে পূর্ববঙ্গে, শিলাইদহে, প্রতিসরে এবং নানান জায়গায়, এবং বাংলাদেশের নানান জায়গায় ঘুরেছেন। সেই রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গান আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত করার ভাবনাটা 60-এর দশকের মাঝামাঝি করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে আজ বিশেষভাবে স্মরণ করছি। এবং কাজী নজরুল ইসলাম ছিলেন ভারতের নাগরিক, তিনি বিশেষ উদ্যোগ নিয়ে তিনি বাংলাদেশে এনেছিলেন। সেই কথাটিও আজ অত্যন্ত আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে স্মরণ করছি। আমি ইংরেজিতে পড়েছি আজীবন, ইংরেজি মাধ্যমে লেখাপড়া, ইংরেজি বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে দুটো দেশে, আমেরিকায় এবং যুক্তরাজ্যে, সবই ইংরেজি। আমার বাংলার সম্পর্কে আমার জ্ঞান বোধ অত্যন্ত, ধরতে গেলে দারিদ্র্যের পর্যায়ে, কিন্তু তবুও সাহস করে কিছু বলছি, আমার নিজের কিছু ভাবনা, কিছু আবেগের কথা। আমার জন্মের বহু আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছে, তাকে আমি দেখতে পাইনি, কিন্তু দুজন যারা ভীষণ তার স্নেহভাজন ছিলেন, একজন শান্তিদেব ঘোষ, আরেকজন বাংলাদেশের নেত্রকোনার সন্তান শৈলজা রঞ্জন মজুমদার, যিনি, যাকে বলা হয় রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ শিক্ষক। এই দুজনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। এরা দুজন ঢাকায় এসেছেন, বিশেষ করে আমি শান্তিনিকেতনে এই দুজনের সঙ্গে অনেক দেখা করেছি। আর বাংলাদেশে রবীন্দ্রনাথের ব্যাপারে আমি যার কাছ থেকে অনেক বেশি শিখেছি, তারা হচ্ছেন সঞ্জিতা খাতুন এবং আমার শিক্ষক মুস্তফা নুরুল ইসলাম। কিন্তু আমি নজরুলকে দেখেছি কবি ভবনে। আমার মা আমাকে নিয়ে যেতেন মাঝে মধ্যে। আমার মা সংগঠন করতেন, অল্প একটু লেখালেখি করতেন। নজরুলকে কবিতায় যেরকম পাই, আমি তাকে যখন সামনে দেখেছি কবি ভবনে, আমি খুব হতাশ হয়েছি। একজন বৃদ্ধ কিন্তু সৌম্যকান্তি চেহারার মানুষ, শান্ত, নিরীহ, অসহায়। নজরুলের সন্তান, বড় সন্তান কাজী সব্যসাচীর সঙ্গে আমার অল্প কিছু কথাবার্তা, আলাপ, ভালোবাসার সম্পর্ক নির্মাণ হয়েছে, কারণ আমি নজরুল একাডেমির শিক্ষার্থী ছিলাম এবং তিনি প্রায়শ নজরুল একাডেমির নিমন্ত্রণে আসতেন। পরবর্তী প্রজন্মের খিলখিল কাজী অরিন্দম, এদের সঙ্গে আমার ভালো সম্পর্ক নির্মিত হয়েছে। আরেকজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে ধীরেন্দ্র চন্দ্র মিত্র, নজরুলের কাছে যিনি গান শিখেছেন। ধীরেন্দ্র চন্দ্র মিত্র এত ভালো গান গাইতেন যে একদিন কাজী নজরুল ইসলাম আকাশবাণী কলকাতায় জিজ্ঞেস করেছিলেন, তুই কটা কোকিল পুড়িয়ে খেয়েছিস? ধীরেন্দ্র চন্দ্র মিত্র বলেছিলেন, এটাই শিল্পী হিসেবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট। নজরুলের প্রশ্ন, তুই কটা কোকিল পুড়িয়ে খেয়েছিস? আরেকজনের কথা আমার আজ মনে পড়ছে, আসাদুল হক, যিনি কলকাতার রাস্তায় নজরুলের পাণ্ডুলিপি খুঁজে পেয়েছেন। নজরুল লিখতেন সবুজ কালিতে, এবং নজরুল বিশারদদের সঙ্গে কথা বলে বারে বারে তিনি নিশ্চিত হয়েছেন যেটা নজরুলের পাণ্ডুলিপি। পরবর্তীকালে বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট তার সংগৃহীত পাণ্ডুলিপি প্রকাশ করেছে। আমার রবীন্দ্রনাথের ব্যাপারে অল্প একটু পড়াশোনা আছে। আমি যুক্তরাজ্যে আমার যে ডিসার্টেশন, সেটা ছিল, শিরোনাম ছিল ট্যাগোরস পোয়েমস ইন ইংলিশ, আ ক্রিটিক্যাল কম্পারেটিভ স্টাডি। এবং আমার রবীন্দ্রনাথের নিয়ে কিছু লেখালেখি আছে, একটি বই প্রকাশ করেছি রবীন্দ্রনাথের ভাঙা গান নিয়ে, সেটার ভূমিকা লিখেছিলেন অধ্যাপক পবিত্র সরকার। আমি একটু রাজনীতি নিয়ে বলবো প্রথমে, তারপর নজরুল এবং রবীন্দ্রনাথের অন্য প্রশ্ন। এটা তো সত্য যে রবীন্দ্রনাথ ভারতের নাগরিক ছিলেন, এটা তো সত্য যে নজরুল এক সময় ভারতের নাগরিক ছিলেন। তারপরও কেন আমরা তাদেরকে এত ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি, এতটা আপন করে নিই, এতটা মনে করি তারা আমাদের পথের দিশারি? এই দুজনের মধ্যে পার্থক্য অনেক, কিন্তু মিল তার চাইতেও বেশি। যেমন ধরা যাক, জাতীয়তার যে প্রশ্নটা,
যে জাতীয়তার ভিত্তি করে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সেই জাতীয়তার ধারণাগুলো কিন্তু আজকে পাল্টেছে। আজকে এমডিজির কথা বলা হচ্ছে, যখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের কথা বলা হচ্ছে, তখন বাংলাদেশের যে 49টা নৃজাতি আছে তাদের প্রত্যেকের, যে নৃজাতির 1100 জন সদস্য, তাদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র বাধ্য। এইরকম যখন একটি জায়গা সময়, তখন আমরা রবীন্দ্রনাথকে কিভাবে দেখব, নজরুলকে কিভাবে দেখব, তারা তাদেরকে কিভাবে দেখতেন। একটা বড় মিল, প্রথমে একটা অমিল আমরা বলি যে রবীন্দ্রনাথ একজন খুব ধনাঢ্য পরিবারে তার জন্ম, বেড়ে ওঠা। নজরুলের তা নয়, দারিদ্র্যের সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করেছেন। কিন্তু রবীন্দ্রনাথকেও একসময় দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে, যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেছেন। দাঁড়ে দাঁড়ে অনেক ধনী লোকের কাছে গিয়েছেন কেবল অর্থ সংগ্রহের জন্য। কিন্তু দুজনের যেটা মিল, তিনি প্রচলিত ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তার ব্যাপারে বীতশ্রদ্ধ ছিলেন। সে কারণে রবীন্দ্রনাথ নিজে বিশ্ববিদ্যালয় করেছেন, নজরুল বিশ্ববিদ্যালয় করেননি, কিন্তু তার লেখালেখির মাধ্যমে, তার অভিভাষণের মাধ্যমে আমাদের সমাজে যে অগ্রগতির অভাব, যে ভাড়া কোনো কোনো জায়গায় আছে, সেটা বারে বারে তুলে ধরেছেন। আজকে ধরা যাক টি.এস. এলিয়ট, তার জন্ম আমেরিকায়, কিন্তু তার পরবর্তী সময় বেড়ে ওঠা ব্রিটেনে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন তাকে মনে করে মার্কিনী কবি, যুক্তরাজ্যের লোকজন মনে করে তিনি হচ্ছেন ইংরেজ কবি। রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো তাই, নজরুলের ক্ষেত্রে তো তাই। যেমন ধরা যাক ডব্লিউ.বি. ইয়েটস, তার সমকালীন কবি, তিনি আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন, প্রায়শই লন্ডনে আসতেন। তিনি একই সঙ্গে আইরিশ, তিনি একই সঙ্গে ইংরেজ, এবং এটা তার মধ্যে কোনো সমস্যা তৈরি করেনি। নজরুল ছিলেন একই সঙ্গে ভারতীয়, একই সঙ্গে বাঙালি। রবীন্দ্রনাথ ছিলেন একই সঙ্গে ইংরেজ, একই সঙ্গে বাঙালি, ভারতীয় এবং বাঙালি। এই যে দুই রকম পরিচয়, এটা কোনো সংকট তৈরি করেনি। বেশ অনেকবার বিদেশে গেছি, আমি দেখেছি যে রবীন্দ্রনাথকে অনেকেই চেনেন, এবং তারা চেনেন রবীন্দ্রনাথকে সাধু হিসেবে, সন্ত হিসেবে। তার দীর্ঘ অবয়ব, তার লম্বা আলখেল্লা পোশাক, তার শ্বশ্রুধারী, তাকে মনে হতো যে ভারতবর্ষের একজন নতুন একজন সন্ন্যাসী। কিন্তু নজরুলকে সেরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু যে জায়গায় তাদের মিল, তারা দুজনই ছিলেন কর্মিষ্ঠ। রবীন্দ্রনাথ কখনো সন্ন্যাসী ছিলেন না। ধর্মের ব্যাপারে এই দুজনের, বিশেষ করে আচার নিষ্ঠ ধর্মের ব্যাপারে এই দুজনের যে অশ্রদ্ধা ছিল, যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, তার কোনো তুলনা আজ 2026-এও অন্য কারোর সঙ্গে করতে পারবো না, এই 2026-এও করতে পারবো না। যেমন ধরা যাক রবীন্দ্রনাথের দেবতার গ্রাস, সেই কবিতায় তিনি মানুষের যে অন্ধবিশ্বাস, সেটাকে আক্রমণ করেছেন। নজরুল তার বিদ্রোহী কবিতা শুধু নয়, অসংখ্য কবিতায় আক্রমণ করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন সুশিক্ষিত। যদি প্রাতিষ্ঠানিক লেখাপড়ার কথা ভাবি, তাহলে সেটা তার ছিল না তেমন একটা গর্ব করার মতো। নজরুলেরও ছিল না, এবং নানান কারণে তাদের এই শিক্ষাটা হয়নি। কিন্তু তাদের মধ্যে যে মিল, সেটা একটা অসাধারণ। বিশ্বভারতীতে যখন বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন ইয়েটস, শেলি কিটসের কবিতা। আমি কিছুদিন একটা প্রবন্ধ পড়ে দেখছি, এই কবিতাগুলো খুবই ভালো করে পড়েছেন কাজী নজরুল ইসলাম। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একজন খুব প্রিয় ছাত্র ছিলেন বিশ্বভারতীর প্রথম মুসলমান বাঙালি ছাত্র সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীকে তিনি সবসময় বলতেন, তোর আকাঙ্ক্ষাকে তুই বড় করবি আকাশের সম। এই আকাঙ্ক্ষা যে বড় করতে হয়, সেইটা এই সিলেটের একজন গ্রামের ছাত্র মাত্র 14 বছর বয়সে চিঠি দিয়েছিলেন রবীন্দ্রনাথ তাকে। সেই থেকে তার যে আকাঙ্ক্ষা বড় হয়ে গেল, তারপরে তিনি পৃথিবীর বহু দেশে অধ্যাপনা করেছেন এবং 14টা ভাষা ভালোভাবে রপ্ত করেছেন। এই যে বড় করার ব্যাপার, এই যে রবীন্দ্রনাথ করেছেন, একইভাবে রবীন্দ্রনাথের অপরিসীম প্রভাব ছিল নজরুলের ওপরে। নজরুলের যে উদার মানবিকতা, নজরুলের মধ্যে যে আন্তর্জাতিকতা আছে, একটি খুব নামকরা আন্তর্জাতিক গান নজরুলের রচনা, এগুলো দেখলে আমার মনেই হয়
যে রবীন্দ্রনাথ এবং নজরুল কাছাকাছি একটা বলয়ে একটা অঙ্গনে বাস করছেন, কিন্তু দুজন ভিন্ন। যেমন ধরা যাক সঙ্গীতের প্রতি যে আগ্রহ নজরুলের, সেই আগ্রহটা নজরুলের স্বপ্রণোদিত, স্বতঃস্ফূর্ত, কিন্তু গানের প্রতি এবং গানের সুশৃঙ্খল সঙ্গীত চর্চার প্রতি যে একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সেইটা বোধ করি রবীন্দ্রনাথ নজরুলের মধ্যে সঞ্চারিত করতে পেরেছিলেন। যে কারণে যে একটু আগে তারেক মঞ্জুর ভাই যেটা বললেন, সেই গল্পটা আমিও জানি যে নজরুলের যে ছবি পরিচালনা এবং রবীন্দ্রসঙ্গীতের পরিচালনার ব্যাপারে অনেকের আপত্তি ছিল বিশ্বভারতী মিউজিক বোর্ডের। কিন্তু নজরুলের ব্যাপারে রবীন্দ্রনাথ তখন বলেছিলেন যে আমার গান তোর চেয়ে ভালো আর কে ভালো বোঝে। এই যে অ্যাপ্রিসিয়েশন একজন কবির আরেকজন কবির প্রতি, সঙ্গীতজ্ঞের আরেকজন সঙ্গীতজ্ঞের প্রতি, একজন শিল্পীর আরেকজন শিল্পীর প্রতি, এর কোনো তুলনা হয় না। আমরা আরেকটা ব্যাপারে মিল পাই, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ বিদেশ ভ্রমণ ছিল ইরান, যেটা তখন সময় পারস্য, এবং পারস্যের কবিদের প্রতি রবীন্দ্রনাথের যেমন আকর্ষণ বোধ ছিল, ঠিক একই রকম আকর্ষণ বোধ ছিল নজরুলের। এবং নজরুল ওমর খাইয়ামের কবিতা যেভাবে অনুবাদ করেছেন, সেটাকে আর মনে হয় না অনুবাদ, মনে হয় সেটা বাংলা সাহিত্যের একটা মৌলিক কোনো সৃষ্টি। রবীন্দ্রনাথ উপনিষদ দ্বারা প্রভাবিত ছিলেন এবং নজরুল পৃথিবীর ভালো যা কিছু, বিশেষ করে গণতান্ত্রিক চিন্তা, সমাজতান্ত্রিক চিন্তা, এগুলো দ্বারা প্রভাবিত ছিলেন। এবং রবীন্দ্রনাথের, কিন্তু আমি একটু আগে বলেছি রবীন্দ্রনাথ ছিলেন কর্মিষ্ঠ, এতটাই কর্মিষ্ঠ ছিলেন, এতটাই ধর্মের আচারগত ধর্মের বাইরে ছিলেন যে একবার তার সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গেল সুভাষচন্দ্র বসু। একটা জায়গায় সুভাষচন্দ্র বসু ছাত্রদেরকে পুজো করতে বলেছেন, রবীন্দ্রনাথ বাধা দিয়েছেন এবং বলছেন যে সুভাষচন্দ্র বড় বাড়াবাড়ি করছে। একই রকম বাড়াবাড়ি আমরা অন্যভাবে পাই নজরুলের মধ্যে, সেটা ধর্ম চর্চার মধ্যে না, ধর্মকে ডিঙিয়ে মানবতার কথা বলার ক্ষেত্রে। এই যে সাধারণ মানুষের কথা যেভাবে রবীন্দ্রনাথ বলেছেন, বিশেষ করে আমরা অনেকেই জানি না যে গ্রামের কৃষক, পূর্ববঙ্গে গ্রামের কৃষকদের নিয়ে একটা কোঅপারেটিভ সিস্টেম, যেটা একটা ব্যাংকের মতো করেছিলেন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, অন্য কোনো অর্থনীতিবিদ নন। এবং নজরুলও যেভাবে সাংবাদিকতা করেছেন, এবং সাংবাদিকতায় তিনি মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের, নিপীড়িত মানুষের যে মুক্তির কথা বলেছেন, তার মধ্যে রবীন্দ্রনাথের জীবন দর্শনের সঙ্গে নজরুলের জীবন দর্শনের একটা মিল পাই। সে কারণেই নজরুলের ভক্তি ছিল রবীন্দ্রনাথের প্রতি এবং রবীন্দ্রনাথের ভালোবাসা ছিল নজরুলের প্রতি। এবং আমি আমার এই বক্তব্য আজকে শেষ করছি এই কথা বলে যে রবীন্দ্রনাথের যে জাতীয়তা বোধ ছিল, সেটা আবার খানিকটা অন্যরকম। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির কথা ভেবেছেন। তিনি 1905 সালে লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি মাত্র 10 লাইনে, কিন্তু এই গানটি অনেক বড়। আপনারা যদি এর পরবর্তী লাইনগুলো পড়েন তাহলে দেখবেন রবীন্দ্রনাথ সেই সময় 1905 সালে বাংলাদেশের স্বনির্ভর অর্থনীতির কথা ভেবেছেন, যে অর্থনীতি কারো উপর নির্ভরশীল নয়। নজরুলও তাই ভেবেছিলেন। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, যে রবীন্দ্রনাথ তার জাতীয়তার ক্ষেত্রে বলেছেন যে জাতীয়তাটা এমন হতে হবে, দেশপ্রেম এমন হতে পারে যেন পৃথিবীর সকল লোক আমার শত্রু না হয়। সীমান্তের যে পার্থক্য, সীমান্তে যে কাঁটাতার থাকে, সেই কাঁটাতারকে ভেদ করে অন্তত কল্পনা দিয়ে, ভালোবাসা দিয়ে, মানব প্রেম নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবং সেই ভালোবাসার কথা তার ছিল অসীমান্তিক, পৃথিবীর সকল লোকের কথা ভেবেছেন, সেই জন্য তিনি, তাকে বলা হয় বিশ্বকবি। একইভাবে নজরুলের আমরা যদি কবিতা পড়ি, প্রবন্ধ পড়ি, সেই একই রকম জীবন দৃষ্টি পাবো। এবং এই যে জীবন দৃষ্টিটা পাবো, সেটা আমাদের পরম গৌরবের ব্যাপার। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের কোনো পার্থক্য করা যাবে না, পার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় দুজনই সৃজনশীল মানুষ, দুজনই দেশপ্রেমিক, দুজনই জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। সেই জাতীয়তাবাদ এমন যে তার সঙ্গে আন্তর্জাতিক চিন্তা আপনার
অন্য সকল মানুষকে ভালোবাসতে কোনো বাধা দেয় না। আমি একটা গল্প বলে শেষ করছি। গ্রিক নাট্যকার এরিস্টোফেনিসের গল্প হচ্ছে ফ্রগস। সেই ফ্রগসে আমরা দেখি যে গ্রিক দেবতা, শস্যের দেবতা ডায়নিসাস গেছেন মর্তলোকে, কারণ এথেন্সের খুব সংকট। তার ধারণা এথেন্স থেকে, মর্তলোক থেকে একজন সেরা কবিকে আনতে হবে, কারণ কবি হচ্ছেন সত্যদ্রষ্টা, তিনি এথেন্সকে বাঁচাতে পারবেন সকল সংকট থেকে। তিনি গিয়ে ওখানে দেখছেন দুই নাট্যকারের মধ্যে দ্বন্দ্ব, স্কিলাস এবং ইউরিপাইডিস। স্কিলাস বলছেন আমি বড়, ইউরিপাইডিস বলছেন আমি বড়, এবং কোনো সিদ্ধান্ত নিতে পারেন না ডায়নিসাস। আমরা রবীন্দ্রনাথকে দেখি নজরুলের ব্যাপারে বিনয়ী, অনেক ভালোবাসা তার আছে, শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা আছে। নজরুলের দেখি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমাদের পৃথিবীটা অন্যরকম, অনেক সুখের, অনেক শান্তির, অনেক সুন্দর। আজকে এই দুজনকে অনেক ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, রবীন্দ্রনাথ এবং নজরুলকে। এদের দুজনের আগে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। আমাদের বাংলাদেশ, বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে, সংস্কৃতিতে রয়েছে বিবিধ রতন। আপনাদের সবাইকে ধন্যবাদ।